শুভেচ্ছা নেবেন বন্ধুরা। গল্প পাঠের আসরে সকলকে স্বাগত। আজ আমি পাঠ করছি মনীষা লেখক আহমদ ছফা রচিত পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ উপন্যাসটি। পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ বাংলা সাহিত্যের একটি বিরল উপন্যাস। আজ পাঠ করছি উপন্যাসটির প্রথম পর্ব। বাকি পর্বগুলোর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্লেলিস্টে দেয়া থাকবে, আপনারা চাইলে শুনে নিতে পারবেন। শুরু করছি পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণের প্রথম পর্ব। 1993 সালের আগস্ট মাসে এই 4 তলার চিলেকোঠা মতো ঘরটিতে আমি থাকতে আসি। আমার লোকেরা বলল, 4 তলার একটি ঘর পাওয়া গেছে, আপনি গিয়ে একবার দেখে আসুন, পছন্দ হয় কিনা। আমি বললাম, যাওয়া যাইতে কাজ নেই, যখন পাওয়া গেছে একবারে ঠিক করে ফেলো। তারা ভাড়া ঠিক করলো, রীতিমতো দরদস্তুর করে আগাম 6 মাসের জায়গায় 3 মাসে নামিয়ে আনলো। যখন চুক্তির কথা উঠল, বাড়িওয়ালা ভদ্রলোক বেঁকে গেলেন। তিনি জেদ ধরে বসলেন, যে লোক বাড়িতে থাকবে তার সঙ্গে বাতচিত না করে তিনি তার বাড়ি ভাড়া দিতে রাজি নন। আমার লোকেরা এসে জানালো, এই তো মোটে 4 বাড়ি পর, আপনি একটু গিয়ে ফাইনাল কথা বলে আসুন। আমি ছাপ বলে দিলাম, আমার যদি বাড়ি দেখে অপছন্দ হয় কিংবা বাড়িওয়ালার সঙ্গে কথায় না বনে, তাহলে ঘর নেওয়া হবে না। তোমরাও যেমন চাইছো আমি এ বাড়ি তোমাদের ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যাই, সেটি সম্ভব হচ্ছে না। তার চেয়ে এক কাজ করো, তোমরা গিয়ে বাড়িওয়ালা ভদ্রলোককে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে এসো, এখানেই তার সঙ্গে কথাবার্তা বলা যাবে। আমার আশঙ্কা ছিল হবু ভাড়াটের আবদার মেটাতেই বাড়ির মালিক ভদ্রলোক আমার বর্তমান আস্তানার চৌকাট মারাতে রাজি হবেন না। শেষ পর্যন্ত আমার আশঙ্কা মিথ্যে প্রমাণিত হলো। আমার লোকেরা এসে জানালো, আগামীকাল সকালবেলা আমার ভাবি বাড়িওয়ালা সাহেব মসজিদে নামাজ পড়তে যাবেন। ফজরের নামাজ সেরে বাড়িতে এসে নাস্তা খাওয়ার পর তিনি একটু হাঁটতে বেরোবেন। এই প্রাতঃভ্রমণ সেরে আসার পথে থেকে তিনি আমার সঙ্গে কথাবার্তা বলতে আসবেন। বাড়িওয়ালা সাহেব আমার লোকজনদের তার সকালবেলার সময়সূচিটা যেভাবে জানিয়েছিলেন, তারা হুবহু দাড়ি কমা মিলিয়ে সবটা আমার কাছে বলেছিল। আমি কথাবার্তার ধরন দেখে বুঝে নিয়েছিলাম বাড়িওয়ালা সাহেবটি অত্যন্ত খুঁতখুঁতে ধরনের মানুষ হবেন। আগামীকাল ভাবি বাড়িওয়ালা দর্শন দিতে আসছেন। এই শুভ সংবাদটি শ্রবণ করার পর তার আগের রাতে আমার কাজ বেড়ে গেল। ভালো করে ঝেঁটিয়ে সপ্তাহ ধরে জমে থাকা ধুলোবালি পরিষ্কার করতে হলো। লম্বা ঝাড়ু দিয়ে দেয়ালের ঝুলকালি অপসারণ করে নিলাম। বইগুলো সুন্দর করে সাজিয়ে শেলফে রাখলাম। এখানে ওখানে ছড়িয়ে রাখা ময়লা জামা কাপড় সব উঠিয়ে নিয়ে লন্ড্রিতে পাঠালাম। বাকি কাপড় চোপড় যা আছে গোছগাছ করে আলনায় রাখলাম। পুরনো চাদরটা উঠিয়ে নিয়ে বিছানায় একটা নতুন চাদর পেতে দিলাম। বালিশের ওয়ারগুলো বদলাতেও ভুল করলাম না। অস্বস্তিতে সারা রাত আমার ভালো করে ঘুম হয়নি। আগামীকাল সকালবেলা হবু বাড়িওয়ালা নতুন ভাড়াটের সঙ্গে কথাবার্তা বলতে আসছেন। আমার বর্তমান নিবাসের হালচাল দেখে যদি তার অপছন্দ হয়, তিনি আমার কাছে বাড়ি ভাড়া দেবেন না। খুব সকালবেলা ঘুম থেকে উঠে ভালো করে দাড়িটা কেটে নিলাম এবং গোসল সেরে ধোয়া পায়জামা পাঞ্জাবি পরলাম। যেহেতু শুনেছি বাড়িওয়ালা একজন নামাজি বান্দা, সকালবেলা অনেকটা পথ হেঁটে নামাজ আদায় করেন, আমি গত বছর রোজার ঈদে কেনা কিস্তিটা বের করে আনলাম এবং 2 ভাজের মাঝখানে ফু দিয়ে একটুখানি ফুলিয়ে টেবিলের উপরে রাখলাম। ধরে নিয়েছিলাম টেবিলের উপরে দাঁড় করানো টুপিটি দেখা মাত্রই বাড়িওয়ালা সাহেবের মনে ধারণা জন্মাবে ধর্মে কর্মে আমার বিলক্ষণ মতি আছে এবং তার মনে আমার সম্পর্কে একটা ভালো ধারণা হবে, আর তিনি তার 4 তলার চিলেকোঠার 2.5 কামরার ঘরটি আমার কাছে ভাড়া দিতে অমত করবেন না। নাস্তা খাওয়ার পর থেকে উৎকণ্ঠা সহকারে অপেক্ষা করছিলাম। অবশেষে আমার হবু বাড়িওয়ালা সাহেব দর্শন দিলেন। আমি উঠে গিয়ে তমিজ সহকারে তাকে হাত ধরে চেয়ারে বসালাম। বাড়িওয়ালা সাহেব বসেই আমার ঘরের সব কিছু আগাগোড়া চোখ বুলিয়ে দেখলেন। আমার মনে হলো কড়া পাওয়ারের চশমার ভেতর দিয়ে তার দৃষ্টি ঘরের কোনা কাঞ্চি সবটা জরিপ করছে। আমি একটু আত্মপ্রসাদ অনুভব করলাম। গত রাতের ঝাড়া মোছা সাজানো গোছানো একেবারে বিফলে যায়নি। আমার হবু বাড়িওয়ালা ভদ্রলোকটি দেখতে একেবারে লকলকে চিকন,
রাস্তায় চলার সময় যদি হঠাৎ বেশি বাতাস ধাক্কা দেয়, অর্ধেকটা ভেঙে পড়ে যাবে এমন শরীর। গায়ে খয়েরি রঙের একটি পাঞ্জাবি, মাথায় কিস্তি টুপি, মুখে পান, কিন্তু চিবিয়ে যাচ্ছেন ভেতরে ভেতরে। খুব ভালো করে ঠাহর না করলে চোখে পড়ে না। তিনি খুব নরম জবানে কথা বলেন। জানতে চাইলেন আমি কত টাকা মাইনে পাই। তার মাসিক ভাড়া মারা যাবে না এরকম একটি আস্থা সৃষ্টি করার জন্য মাসে যত পাই পরিমাণটা তার 3 গুণ বাড়িয়ে বললাম। তারপর তিনি জানতে চাইলেন বাড়িতে আপনারা কয়জন থাকবেন? জবাব দিলাম একজন ভাইয়ের বেটা এবং আরেকটি ছেলে, আপাতত এ 3 জনই থাকবো। বাড়িওয়ালা সাহেব জানালেন 3 জনের বেশি যদি হয় তিনি ভাড়া দেবেন না। এ সময়ে যে বাড়িতে থাকছি সে বাড়ির বাড়িওয়ালি আপা এসে হাজির হলেন। এক মহল্লার মানুষ। বাড়িওয়ালার সঙ্গে তার বিলকুল চেনা জানা। তিনি বললেন আপনি 3 জনের বেশি থাকতে পারবেন না এ কথা এত জোরের সঙ্গে বলছেন কেন? আগের যিনি ভাড়া থাকতেন তার তো 5-7 জনের একটি পরিবার ছিল। ছাদের উপর কাপড় মেলে দিতে গিয়ে আমি প্রতিদিন সবাইকে দেখেছি। বাড়িওয়ালা সাহেব বাড়িওয়ালি আপার কথার জবাব দেওয়ার কোনো প্রয়োজনই বোধ করলেন না। আমাকেই জিজ্ঞেস করে বসলেন আপনার বেগম কোথায়? আমি বললাম আমার তো কোনো বেগম নেই। তিনি চুকচুক করে আফসোস করলেন। পান মুখে আওয়াজটা ঠিকমতো বের হচ্ছিল না, তাই বাইরে গিয়ে পিকটা ফেলে এলেন। মারা গেছেন না? কতদিন হয়? আমি বললাম মারা যাবে কোত্থেকে, একেবারে বিয়েই করিনি। আমার কথা শুনে বাড়িওয়ালা সাহেব চেয়ারে খাড়া হয়ে বসলেন। তারপর থেমে থেমে বললেন ব্যাচেলার মানুষের কাছে বাড়ি ভাড়া দেওয়ার তো কোনো নিয়ম নেই। আমি বললাম নিয়মের কথা আসবে কেন? আপনি ভাড়া দিলে আমি থাকতে আসবো, না দিলে থাকবো না। তিনি খানিক চিন্তা করলেন, তারপর বললেন বুঝলেন তো, ছেলে মেয়ে নিয়ে থাকি। হঠাৎ করে একজন ব্যাচেলার ঢোকালে ন্যায় অন্যায় কিছু যদি একটা ঘটে যায়, তাছাড়া পাড়াপড়শি আছে, কেউ যদি কিছু বলে ফেলে মুশকিল। আমার যখন বউ নেই এ কথা উঠবে আমি জানতাম, তাই বলে দিলাম আমার কথা তো আমি বলেই ফেলেছি, আপনি যদি ইচ্ছা করেন ঘরটা আমাকে দিতে পারেন। বাড়িওয়ালা সাহেব বললেন একজন ব্যাচেলারকে বাড়ি ভাড়া দেয়া জিনিসটা সহজ নয়। আমার বেগম এবং ছেলের সাথে কথা বলে দেখতে হবে। বর্তমান বাড়ির বাড়িওয়ালা আপা বললেন আর পরামর্শ করবেন কি, ভাড়া দিয়ে দেন। ওনার মতো নির্ঝঞ্ঝাট ভাড়াটে আপনি পাবেন কোথায়? আমাদের এর বাড়িতে 3 বছর ধরে থাকছেন, পাড়াপড়শি কেউ কি কিছু বলতে পেরেছেন? বর্তমান বাড়িওয়ালি আপার কথায় হবু বাড়িওয়ালা সাহেব নিমরাজি ধরনের হলেন। তারপরেও বললেন তবুও। বাড়িওয়ালি আপা বললেন তবু আবার কি, চোখ বুজে ভাড়া দিয়ে দেন। বাড়িওয়ালা সাহেব বাড়িটা ভাড়াটেস্থ করার বোধহয় খুব প্রয়োজন ছিল, তিনি রাজি হয়ে গেলেন। তিনি এবার ইংরেজিতেই বললেন বিফোর ইউ টেক দ্য পজিশন, টার্মস অ্যান্ড কন্ডিশন এভরিথিং মাস্ট বি মেনশনড ইন দ্য এগ্রিমেন্ট। বাড়িওয়ালা সাহেবের মুখে ইংরেজি শুনে আমি জানতে চাইলাম তিনি আগে কোথায় কাজ করতেন। ভদ্রলোক জানালেন তিনি মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে সেকশন অফিসার হিসেবে রিটায়ার করেছেন আজ 5 বছর। ভদ্রলোকের সঙ্গে বাড়ি ভাড়ার এগ্রিমেন্ট হয়ে গেল। 3 মাসের ভাড়াও আগাম বুঝিয়ে দিলাম। আমার লোকেরা বলল সব তো হয়ে গেল, এবার আপনি গিয়ে একবার দেখে আসুন। আমি পূর্বর অবস্থান থেকে এক বিন্দুও নড়লাম না। আমি বললাম তোমাদের জানিয়েছি, দেখে যদি পছন্দ না করি ও বাড়িতে আমি যাব না। চুক্তি হয়েছে তাতে কি, তোমরা আমার জিনিসপত্র সব তুলে দাও। আমার লোকেরা সারা দিন ধরে কষ্ট করে 4 তলায় খাট উঠালো, টেবিল উঠালো, বিছানাপত্র, বাসনকোসন, ফ্রিজ ও আলনামাই বদনাটি পর্যন্ত 4 তলায় তুলে দিয়ে জানালো বেতের বড় খাটটি সিঁড়ি দিয়ে ওঠানো যাচ্ছে না। আমি বললাম সেসবের আমি কিছু বুঝিনি, তোমরা একটা উপায় বের করো। আমার লোকদের একজন বাজারে গিয়ে একটা লম্বা দড়ি নিয়ে এলো। তারপর দড়ি দিয়ে বেঁধে অনেক কায়দা কানুন করে উপর থেকে টেনে টেনে 4 তলার বারান্দায় খাট ওঠানো হলো। তাদের পছন্দ মতো ঘরের সব জিনিসপত্র গুছিয়ে এসে আমাকে বলল সব রেডি, এবার আপনি যেতে পারেন।
তারা আমার হাতে চারতলার ঘরের চাবিটি তুলে দিল এবং একজন আমার সঙ্গে যাওয়ার জন্য তৈরি হয়ে রইল। আমার ডুকরে কেঁদে উঠতে ইচ্ছে হলো। এই ঘরটাতে আমি 3 বছর ধরে থাকছি। আমার মনে হলো সকলে মিলে আমাকে বধ্যভূমিতে পাঠাচ্ছে। পুরনো বাড়ির আঙিনায় একটি আপেল এবং আঙুর চারা অনেক দূর থেকে অনেক কষ্ট করে এনে লাগিয়েছি। সেই চারা দুটো এতদিনে বেশ শ্যানা হয়ে উঠেছে। বেলির ঝাড়ে সাদা সাদা কলিগুলো ফুটতে আরম্ভ করেছে। সন্ধে মালতের ঝাড়টি এই সবে লাগিয়েছি। আধারাতে ঘুম ভেঙে গেলে চুপি চুপি মাটি ছাড়িয়ে ওঠা দ্রাক্ষালতাটিকে আদর করতাম। আপেল করুটির কানে ফিস ফিস করে কথা বলতাম। আমি মনে প্রাণে বিশ্বাস করি এই তরু শিল্পগুলো আমার আদরের ভাষা বুঝতে পারে। এ বাড়ি আমি ছেড়ে চলে যাচ্ছি, ওদের দেখবে কি? আহা আমার আঙুরবালা, আপেল কুমার, কে তোমাদের যত্ন করবে? আমার মনটা হু হু করছিল। শেষবারের মতো তরু শিশুদের গোড়ায় পানি দিলাম। আমাকে সকলে বলল, সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখা হয়েছে, এবার আপনি গিয়ে ইচ্ছে করলে ঘুমিয়ে থাকতে পারেন। আমি ভালো প্যান্ট এবং সুন্দর জামাটা পরলাম। অনেক দূরের দেশে কোথাও চলে যাচ্ছি এরকম একটা ভাব করে ছাতাটি হাতে নিয়ে পুরনো নিবাস থেকে বেরিয়ে 4 বাড়ি পর 4তলার ঘরটিতে উঠে এলাম। ঘর দেখে পাছে মন খারাপ হয়, সেজন্য স্থির করলাম এ রাতে কোনো কিছুই দেখব না, কেননা পুরনো বাড়িটাতে মনটা এখনো পড়ে রয়েছে। স্যান্ডেল জোড়া ছেড়ে উপর হয়ে একটা উপন্যাস পড়তে আরম্ভ করলাম। মনে মনে ভাবতে চেষ্টা করলাম এখনো পুরনো বাড়িতেই রয়ে গেছি। পড়তে পড়তে কখন ঘুমিয়ে গেছি টের পাইনি। নতুন বাড়িতে যখন সকালে ঘুম ভাঙলো মনে হলো একটা নতুন দেশে এসে গেছি। কামরাগুলো ঘুরে ফিরে দেখলাম, মনটা আপনা থেকেই খুশি হয়ে উঠল। গোটা বাড়িটারই একটা খেলনা খেলনা চেহারা আছে। রুমগুলো জাহাজের কেবিনের মতো। শুধু বাথরুমটা দেখে মোটা হোঁচট খেয়ে গেল। কিন্তু দরজা খুলে যখন বাইরে তাকালাম, সামনে উত্তর দক্ষিণে লম্বা এক ফালি ছাদের দেখা পেলাম। এই ছাদটাকে আমি ভালোবেসে ফেললাম। ছাদের উপর দাঁড়িয়ে যখন ঢাকা শহরটাকে দেখলাম আমি অভিভূত হয়ে গেলাম। আকাশটা চারপাশে গোল হয়ে নেমে এসেছে। চারপাশে সবুজ সবুজ গাছপালা আকাশের দিকে মাথা তুলেছে। কি সুন্দর আমার শহর! পূব দিকে, উত্তর দিকে এবং দক্ষিণ দিকে যে সকল গম্ভীর গম্ভীর দালান আকাশ আড়াল করার সংকল্প নিয়ে মাথা তুলেছে, এই ছাদ থেকে দেখলে তাদের মায়া মাখানো এক অপরূপ দেখায়। এতক্ষণে পুরনো নিবাসের সঙ্গে নতুন ডেরার একটা তুলনা করার সুযোগ পাওয়া গেল। গোটা 2.5 বছর ধরে 4 বাড়ি পরে 3তলা দালানের নিচতলায় একটা ঘরে কাটিয়েছি। মনে হলো এতদিন আমি মায়ের পেটের ভেতর কাটিয়ে এসেছি। অদ্য সকালবেলা পৃথিবীর বুকে নতুন করে যেন ভূমিষ্ঠ হলাম। বাড়ি বদলের ব্যাপারটি আমার কাছে নতুন জন্মের আমেজ নিয়ে দেখা দিল। নতুন জন্ম না বলে কি বলবো, প্রসারিত আকাশ, অট্টালিকার সারি, গাছপালা, অজস্র পাখপাখালির উড়াউড়ি সব কিছুর সঙ্গে নিজের অস্তিত্বের একটা সংযোগ এই যে আবিষ্কার করলাম, সামনে পেছনে যা দেখছি সব কিছু আমার অস্তিত্বের অংশ হয়ে যাচ্ছে। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, চলমান সত্তাসমূহের সঙ্গে আমিও রয়েছি। সকলে যেমন দাঁড়িয়ে আছে আমিও তেমনি দাঁড়াই আছি। সকলে যেমন চলছে আমিও চলছি। সকলের মধ্যে নিজেকে খুঁজে পাওয়ার উপলব্ধি, এটাই তো নতুন জন্ম। নতুন জন্ম, নতুন জন্ম শব্দ দুটি আমার ভেতরে প্রতিধ্বনিত হতে থাকলো। আমার ছাদটি ঘেঁষে একটা নারকেল গাছ দাঁড়িয়ে আছে। চিরল পাতাগুলো বাতাসে ঝিরি ঝিরি কাঁপছে। একটা শাখা আমার ছাদ ছুঁয়েছে। গাছে হলুদ ফুল এসেছে, হঠাৎ করে চোখে পড়ে না। অনেকক্ষণ তাকিয়ে থাকলে তবেই দেখা যায়। নারকেলের গাছটির পাশে আরেকটি নারকেল গাছ, সেটির মাথা বাড়ি ছাড়িয়ে গেছে, শুধু কাণ্ডটি দেখা যায়। আমার দক্ষিণের জানালা বরাবর একটি আম গাছ। গাছটি যথেষ্ট উঁচু নয়, শাখা প্রশাখা পত্রপল্লব মিলিয়ে গাছটির নিজস্ব একটি সংসার রয়েছে। এই গাছের নিবিড় পাতার আড়ালে এরা রাত্রি যাপন করে। ভোরের অনেক আগে থেকে দোয়েলেরা শীষ দিতে থাকে।
একটু বেলা হলে এক ঝাঁক বুলবুলি থেকে উড়ে এসে ডালে ডালে ছুটোছুটি করে। আসে ঝুটি শালিক, গাং শালিক। দুটো ঘুঘু গলা ফুলিয়ে যখন ডাকে, আমার গ্রামের ছাড়া ভিটের কথা মনে পড়ে যায়। এত পাখি দলে দলে একা একা জোড় বেঁধে বেঁধে কোথা থেকে আসে? আমি কি জানি কোথায় পাখিদের দেশ। এক ঝাঁক সবুজ টিয়ে আকাশে চক্কর দিয়ে বেড়ায়, তাদের কর্কশ আওয়াজ কানে এসে লাগে। বিশাল আকাশের প্রাণস্পন্দনের মতো তাদের উড়াউড়ির শব্দ আমার সমস্ত চেতনা আচ্ছন্ন করে রাখে। আমার বাড়ির পাশে রাস্তা, তার পাশে বাড়ি এবং বাড়ির পরে বাড়ি। এই এত উঁচু থেকে বাড়িগুলোর অস্তিত্ব গাছপালার আড়ালে অনেকখানি ঢাকা পড়ে থাকে। নিচ থেকে দেখলে সম্পূর্ণ ভিন্ন রকম চিত্র। বাড়িগুলোই আসল, গাছপালার চেহারা বিশেষ নজরে আসে না। আমার বাড়ির দুটি বাড়ি পরে একটা 5 তলা বাড়ি। উপরের তলায় আজব সিমেন্টের পলেস্তরা লাগেনি, লাল লাল ইটগুলো দেখা যায়। সে বাড়ির পাঁচিল ঘেঁষে একটা নোনা ফলের গাছ আকাশের দিকে উঠছে তো উঠছেই। ঢাকা শহরে এটি বিরল বৃক্ষ, খুব খাপছাড়া ব্যাপার। আমার মনে হয় গাছটিও সে কথা ভালো করে বোঝে। নোনা গাছটি জানে এই ইটকাটের শহরে তার উপস্থিতি বড় বেমানান। তাই গ্রাম্যজেদের বশবর্তী হয়ে গাছটি উপরের দিকে ক্রমাগত বেড়ে গিয়ে স্পর্ধায় আকাশ স্পর্শ করার চেষ্টা করছে। এই বারান্দার ছাদটিতে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে আমি ঈশ্বরের বেশ কাছাকাছি চলে এসেছি। বর্তমানে আমি যেখানে আছি তার অবস্থান পাহাড় পর্বত, নদী, সমুদ্র, ইতস্তত প্রসারিত পৃথিবীর বুকে আঁকাবাঁকা পথসমূহ থেকে অনেক দূরে। আমি যেখানে দাঁড়িয়ে আছি সে বড় আজব জায়গা। এখানে দাঁড়িয়ে পৃথিবী দেখতে গেলে আমার নিজের সঙ্গে দেখা হয়ে যায়, আবার নিজেকে দেখতে গেলে পৃথিবীর সঙ্গে মোলাকাত ঘটে। বিকেলবেলা সুশীল এলো আমার খবর নিতে। সে আমার পালক ছেলে। সুশীলের খুঁটিয়ে দেখার দৃষ্টি অসাধারণ। সে প্রতিটি জিনিসপত্র যাচাই করে দেখল। তার ধারণা আমি এ বাড়িতে আসার সময় অসাবধানতা বশত কোনো না কোনো জিনিস ছেড়ে এসেছি। আপাতত কোনো ছেড়ে আসা জিনিসের হদিশ না পাওয়ায় সুশীল নিজেকে ব্যস্ত রাখার জন্য একটা কাজ বের করে নিল। রান্নাঘর থেকে শলার ঝাড়ুটা নিয়ে এসে বারান্দার ছাদটা পরিষ্কার করতে লেগে গেল। সুশীল সব কাজ এতটা মনোযোগের সঙ্গে করে, তার হাতে পড়লে অকাজটাও কাজ হয়ে দাঁড়ায়। সে ঝাড়ু দিয়ে পিটিয়ে এত সব নোংরা জিনিস বের করে আনলো, দেখে আমার তো ভিড়মি খাওয়ার জোগাড়। পাতাপুতির সঙ্গে জবাই করা মুরগির পালক, সদ্য আস্ত পাখনা, আধপোচা একটি ইঁদুর, ভাঙা কাচের গুঁড়ো, মরচে ধরা লোহার পেরেক, চায়ের কেতলির হাতল, প্লাস্টিকের হাত ভাঙা বিকলাঙ্গ পুতুল, কি নেই তাতে। সুশীল সব দুর্গন্ধযুক্ত ময়লা জিনিস একটা টুকরিতে ভরে নিয়ে বলল, ওগুলো নিচে ফেলে দিয়ে আসি, ফিরে এসে আপনাকে একটা মজার জিনিস দেখাবো। সুশীল নিচে গেল, আর আমি সিগারেট জ্বালিয়ে মজার জিনিস দেখার অপেক্ষা করতে লাগলাম। সুশীল ময়লা ফেলে ফিরে এলে আমি বললাম, কই সুশীল, তোমার মজার জিনিস কোথায়? সে বলল, একটু অপেক্ষা করুন, আগে সাবান দিয়ে হাত পাগুলো একটু ধুয়ে নিই, অনেক নোংরা ময়লা ঘেটেছি। সে হাত পা ধুয়ে গামছায় হাত মুছতে মুছতে বলল, এইদিকে আসুন। আমাকে বারান্দার দক্ষিণের দিকে ছাদে নিয়ে গেল। তারপর সুতোর মতো 3-3.5 ইঞ্চি লম্বা একটি আধমরা চারা দেখিয়ে বলল, এটি কোন গাছের চারা বলুন দেখি। আমি বললাম, যে গাছের চারাই হোক না কেন, ওটা তো বাঁচবে না, তুলে ফেলে দাও। সুশীল বলল, তুলসীর চারা, এটাকে মরতে দেওয়া ঠিক হবে না। আমি বললাম, সুশীল তুমি তো খ্রিস্টান, তুলসী গাছ তোমার কোনো কাজে আসবে না, তুলে ফেলে দাও, দেখছো না শুকিয়ে দড়ি হয়ে গেছে। সুশীল বলল, তুলসী গাছ অনেক উপকারী গাছ, ওটাকে আমি বাঁচিয়ে তুলব। আমি তুলসী গাছ নিয়ে কি করব ভেবে ঠিক করতে পারলাম না। একটা গল্প হয়তো লেখা যাবে। আমি জন্মাবার অনেক আগে সৈয়দ অলিউল্লাহ সে কাজটি করে ফেলেছেন, কিন্তু সুশীলকে বাধা দেব কি করে? যে কাজ সে একবার ধরে না করে ছাড়ে না। আমি ভেবেছিলাম সুশীল আমাকে তুলসী দেখাবার পরে রেহাই দেবে, কিন্তু আবার আমাকে ডেকে ছাদের মাঝখানে পূর্ব দিকের দেয়ালের গোড়ায় নিয়ে গেল। দুটো ইট পড়েছিল, সে দুটো সরিয়ে দিয়ে বলল, এবার দেখুন। আমি দেখলাম 3টে ক্ষুদ্র নয়নতারার চারা মরবো করছে। সুশীল বলল, এগুলোকেও বাঁচিয়ে তুলব। আমি বললাম, যা ইচ্ছে করো। আমার মনে একটি ভাবনা জন্মালো,
এমন সিমেন্টের শক্ত ছাদ ভেদ করে নয়নতারার চারা জন্মালো কেমন করে? আশ্চর্য প্রাণশক্তি। তারপর সুশীল আমার কাছে আর কিছু জিজ্ঞেস করলো না। 3 তলার বাড়িওয়ালা সাহেবের বাড়ি থেকে চেয়ে একটা হাতুড়ি নিয়ে এলো। লুঙ্গিটা একটু আলগা করে বসে হাতুড়ি দিয়ে ইট ভাঙতে আরম্ভ করলো। আমি বললাম, ইট ভাঙছো কেন? সে বলল, ইটের গুঁড়ো দিয়ে নয়নতারা এবং তুলসীর চারার চারপাশে আল বেঁধে দেব, যাতে করে পানি দিলে গড়িয়ে না যায়। সুশীলের আধমরা তরু শিশুকটিকে বাঁচিয়ে তোলার সংকল্প দেখে আমি মনে মনে সাধুবাদ না দিয়ে পারলাম না। নিজেও তার কাজের সঙ্গে যুক্ত হয়ে গেলাম। ছাদের উত্তর পশ্চিম দিকের কোণায় গাছের পাতা পচে পলির মতো যে স্তরটি জমেছে, সেখান থেকে কোদাল দিয়ে কাদা চেঁচে চারাকটির গোড়ায় ঢেলে দিলাম। সুশীলকে বললাম, শুধু পানিতে কি গাছ বাঁচে? একটু তো মাটি দরকার। রান্নাঘর থেকে জমানো ফেলে দেয়া চা পাতার টিনটা উপর করে নয়নতারা এবং তুলসীর চারার গোড়ায় ছড়িয়ে দিলাম। সুশীল নিয়ম করে দুবেলা সকাল বিকেল চারাগুলোর গোড়ায় পানি দিতে থাকলো। ও মা, দুদিন যেতে না যেতেই দেখলাম তুলসী এবং নয়নতারা চারাগুলো একযোগে পরামর্শ করে শোয়া অবস্থা থেকে সোজা হয়ে পায়ের উপর দাঁড়িয়ে গেল। তাদের আধপোড়া পাতাগুলো উধাও, কাণ্ড ভেদ করে কচি সবুজ পাতা গজাতে আরম্ভ করলো। দিনে দিনে তরু শিশুর শরীরে এমন সব পরিবর্তন ঘটে যেতে আরম্ভ করলো, আমরা কেউ নীরব দর্শক হয়ে থাকতে পারলাম না। তুলসী আর নয়নতারা প্রতিদিন নতুন করে আমাদের মনোযোগ কাটতে আরম্ভ করলো। বাড়িতে অতিথি অভ্যাগত যে কেউ আসে, অপরূপ শ্যামলিমায় তুলসী এবং নয়নতারার চারা সকলের দৃষ্টি আকর্ষণ করতে থাকলো। তুলসী এবং নয়নতারার শিশু বাড়ার আনন্দে বাড়ছে। সুশীল যখন সকাল বিকেল পানি দিতে যায়, তার চোখের দৃষ্টিতে মুখের ভাবে প্রতিদিন আমি একটা অদ্ভুত চাঞ্চল্য লক্ষ্য করতে থাকি। চারাগুলো বেড়ে উঠছে। এই বেড়ে ওঠার অদ্ভুত আনন্দ সুশীলের শরীরে খেলে বেড়াতে থাকে। সে রাস্তাঘাটে যেখান থেকে পায় কাগজের ঠোঙায় করে শুকনো গোবর কুড়িয়ে এনে গুঁড়ো করে চারার গোড়ার চারপাশে ছড়িয়ে দেয়। সুশীলের এই সংক্রামক আনন্দ একসময় আমাদেরও স্পর্শ করলো। আমি এবং আমার ভাইয়ের ছেলে কেউ বাদ গেলাম না। 3-4 মাসের মধ্যে তুলসীটা বেশ ডাঙর হয়ে উঠেছে। বাড়িওয়ালা সাহেবের বেগম মাঝে মাঝে কাজের মেয়েটিকে পাঠিয়ে দেন, যেন কিছু তুলসী পাতা তার কাছে পাঠায়। তিনি সপ্তাহখানিক ধরে সর্দি কাশিতে ভুগছেন। সর্দি কাশিতে তুলসী পাতা খুব উপকারী। পাতা ছেঁড়ার কথা উঠলে সুশীলের মুখটা একেবারে ছোট হয়ে আসে। সে তখন কারো চোখের দিকে তাকায় না। তার এত দুঃখ হয়, অনেকক্ষণ ডেকেও সাড়া পাওয়া যায় না। ছবি বন্দ্যোপাধ্যায়ের কীর্তন শুনতে শুনতে তুলসীর মহিমা আমি নতুন করে অনুভব করলাম। তুলসী কৃষ্ণ প্রেয়সী কৃষ্ণ প্রদায়িনী। গায়ক মেয়ে অনিমা আমাকে একটা মাটির বাতিদান উপহার দিয়েছিল। শেয়ানা হয়ে ওঠা তুলসী গাছের মর্যাদা বৃদ্ধি করার জন্য বাতিদানের উপর একটা বড়সড় মোমবাতি বসিয়ে তুলসী গাছের তলায় রেখে দিলাম। আমার ঘরে চিন্ময়, রত্নেশ্বর, প্রণব, সমীর, জগন্নাথ হলের তরুণ বন্ধুরা এলে তুলসীর তলায় মোমবাতিটা জ্বালিয়ে দিয়ে মজা করে বলতেন, দেখো শ্রীকৃষ্ণ তোমাদের ভক্তি জন্মায় কিনা। আমি তুলসী তলায় দীপ জ্বালিয়ে দিলাম, পাছে পাছে সত্যি সত্যি তাদের কৃষ্ণ ভক্তি জন্মে যায়। এই ভয়ে তরুণ বন্ধুদের কেউ একজন চুপচাপ বাতিদানটা চুরি করে নিয়ে যায়। সেই থেকে দীপ জ্বালানো বন্ধ। অল্প কিছুদিন যেতে না যেতেই তুলসী গাছের ডালপালা সাদা মতো ক্ষুদ্র ক্ষুদ্র ফুলে ছেয়ে গেল। নয়নতারায় লাল বরণ ফুল এলো। প্রতিদিন কত ফুলই তো দেখি। তুলসী এবং নয়নতারার ফুল দেখে প্রাণে যে হিল্লোল জাগে, অন্য ফুলে তেমন হয় না কেন? বোধহয় প্রাণের সঙ্গে সংযোগটি স্থাপিত হয়নি বলে। এই তুলসী এবং নয়নতারার শিশুগুলোকে একদম মৃত দশা থেকে বেঁচে উঠতে দেখেছি। আমার পালক ছেলে সুশীলের হাতের অনেক যত্নের পরশ পেয়ে তারাও বাড়ির ছেলের মতো বেড়ে উঠেছে। আমি যখন তুলসী এবং নয়নতারার ফোটা ফুলগুলো দেখি, সেগুলোকে জীবনের দীর্ঘ সংগ্রামলব্ধ বিজয়ের মুকুটের মতো মনে হয়। তুলসী এবং নয়নতারার ফুল দেখে আমার জীবনের প্রতি আস্থা এবং বিশ্বাস নতুন করে জন্মায়। আমার ভেতরে কে যেন বলে যেতে থাকে, তোমার জীবনের দুঃখ কষ্ট যাই আসুক, তুমি ভেঙে পড়বে না। একসময় সোজা হয়ে দাঁড়াবার সুযোগ তুমি পাবে। তুমি নীরবে কাজ করে যাও, ফুলের বাবার সাধ্যি নেই না ফুটে থাকতে পারে। আমার ছাদের নয়নতারা এবং তুলসীর মধ্যে সমঝোতার ভাবটি ভারী চমৎকার। নয়নতারা গাছগুলোতে যখন ছোট ছোট কুড়ি এলো,
তখনই তুলসী গাছটি পুষ্পবতী হয়ে উঠল। তুলসী গাছে যখন বীজ ধরল, নয়নতারা গাছের শিওরেও বীজ ভর্তি ক্যাপসুলগুলো তুলতে আরম্ভ করলো। এইরকম জীবন সংগ্রামের মধ্যে দিয়ে নবজন্ম লাভ করেছে বলেই বোধ করি ফুল ফলানোর সময়েও দুই তরুতে এমন আশ্চর্য সহমর্মিতার ভাব। তুলসী বীজগুলো যখন খয়েরি হয়ে পাকতে আরম্ভ করলো, দলে দলে চড়াই এসে গাছের পাতায় ঠোঁট ঢুকিয়ে দিয়ে তুলসী বীজ ভক্ষণ করার একটা ধুম লাগিয়ে দিল। চড়াইদের চিৎকারে কান পাতা দেয়। সকাল নেই, দুপুর নেই, বিকেল নেই, চড়াইরা কচকচ করছে তো করছেই, আর ছোট ছোট ঠোঁটে তুলসী বীজ তুলে নিয়ে আহার করছে। কি কারণে বলতে পারবো না, দেখা গেল নয়নতারার বীজের প্রতি চড়াইগুলোর কোনো আগ্রহ নেই। সুতরাং নয়নতারার বীজগুলো ওপরের আবরণ ফাটিয়ে ছড়িয়ে যেতে লাগলো। তুলসী বীজ খাওয়ার ভোজে চড়াইরা দূর দূর স্থান থেকে তাদের আত্মীয় স্বজনকে ডেকে আনলো। সকলে মিলে কুটকুটকুট সারাদিন খেয়েও সব বীজ খেয়ে ফেলা চড়াইকুলের পক্ষে সম্ভব হলো না। ভালো করে পেকে যাওয়ার পর বীজ আপনা থেকেই মাটিতে ঝরে পড়ল। বৈশাখের শেষাশেষি যখন বৃষ্টি নামলো, দেখলাম ছাদের অর্ধেকটা জুড়ে তুলসী এবং নয়নতারার চারা কান খাড়া করে দাঁড়িয়ে আছে। বৃষ্টিতে ভিজে, রোদের তাপে স্নান করে, বাতাসে হেলতে হেলতে, দুলতে দুলতে তুলসী এবং নয়নতারার কচি শ্যামল চারাগুলো ডাটো হয়ে উঠল, তাদের ফুল ফুটল। আমাদের ছাদের অর্ধেকটা তুলসী এবং নয়নতারায় ছেয়ে গেল। আমাদের ছাদে নয়নতারার রং ছিল একেবারে সুরখ লাল। সুশীল কোথ থেকে ফুলকুড়ি শুদ্ধ সাদা নয়নতারার আস্ত একটি বয়সী গাছ তুলে এনে টবে পুঁতে দিল। নতুন গাছটা অভিমানে দুঃখে কিছুদিন ঝিম মেরেছিল। আমরা ধারণা করেছিলাম বেচারি এই অজায়গায় আত্মহত্যা করে বসবে। লাল নয়নতারার গাছগুলো প্রাণের জোয়ারের তরতর করে বাড়ছে। এই সাদা নয়নতারাটি ভাবল এই প্রাণপূর্ণ পরিবেশে আত্মহত্যা করা অসম্ভব, সুতরাং সেও অন্যদের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকলো। এভাবে আমার ছাদে তুলসী, লাল এবং সাদা নয়নতারার একটা রাজ্য হয়ে গেল। লোকে বলতে পারে নয়নতারা এবং তুলসী এমন কি গাছ, তাদের ফুলেরও বা কি বাহার, তাই নিয়ে এত আদিক্ষেতা, এত লেখালেখির কসরত কেন? আমি বলবো উপায় কি? এই গাছগুলো অর্ধেক প্রাণ থেকে এবং অর্ধেক ছাদ থেকে জন্ম নিয়েছে। একদিন দুপুরবেলা ফারজানা এসে বলল, আপনার ছাদে নয়নতারাগুলোর পাশাপাশি কয়েকটা গোলাপের টব বসিয়ে দেন, ফুল ফুটলে বেশ দেখাবে। প্রস্তাবটা সুন্দর, কিন্তু মনে একটা দ্বিধার ভাব আসলো। পয়সা খরচ করে নার্সারি থেকে কুলিন পুষ্পের টব কিনে আনলে আমাদের অর্ধেক প্রাণের ভেতর থেকে জন্মানো তুলসী এবং নয়নতারার মনে মনে ব্যথা পাবে কিনা। সেই সন্ধ্যাবেলায় আমার ভ্রাতুষ্পুত্র আনোয়ার 20 শুদ্ধ 4টে বড় বড় টব কিনে এনে নয়নতারার ফাঁকে ফাঁকে বসিয়ে দিল। সারা রাত ধরে আমার কেমন জানি মনে হতে থাকলো আমার নয়নতারারা কাঁদছে। গোলাপের টব 4টের মধ্যে একটাকে চিনে নিতে কষ্ট হলো না। ব্ল্যাক প্রিন্স, কালো রাজকুমার, রক্তের মতো গাঢ় লাল, পাপড়ি অ্যালসিয়েশন কুকুরের কানের মতো। আরেকটা সচরাচর যে গোলাপ পাওয়া যায় সর্বত্র সেই জাতের, রং গোলাপি। বুকের কাছে নাসিকাটি বাড়িয়ে ধরলে অতিশয় স্নিগ্ধ কোমল এক ধরনের গন্ধে বুকটা ভরে ওঠে। আরেকটার রং ঈষৎ সিঁদুর বর্ণ, ইংরেজিতে বলতে হয় ভার্মেলিয়ন। এই জাতের গোলাপের কি নাম আমি জানি নে, নামে কি যায় আসে, গোলাপ তো গোলাপি। চতুর্থটির রং হলুদের কাছাকাছি, নাম জানি নে, জানতেও চায় না। যদি হৃদয় স্পর্শ করতে পারে আপনা থেকেই গোলাপটির একটি নতুন নাম দেব। গোলাপগুলো যখন ফুটতে থাকলো, আমি তাদের সঙ্গে নয়নতারাদের কোনো বিবাদ আছে তার আভাসটিও খুঁজে পেলাম না। বেশ তো আছে নয়নতারা এবং গোলাপ, সৎ প্রতিবেশীর মতো। কিন্তু আমি ভাবলাম কেন গোলাপদের আগমনে নয়নতারারা বেজায় রকম বেজার হয়েছে। এখন বুঝতে পারছি এটা নয়নতারাদের মনের কথা ছিল না, আমার মনের কথাটি তাদের উপর চাপিয়ে দিয়েছি। মানুষ সুবিধের জীব নয়, তারা নিজেদের মনের ময়লা কাদা এগুলো ফুলের শরীরে মাখিয়ে দিয়ে ভীষণ আনন্দ পায়। নয়নতারা 12 মাস ফোটে না, তবে একবার ফুটলে মাসের পর মাস বোটার মধ্যে টিকে থাকে, ঝরে পড়ে না। গোলাপের সময় অসময় নেই,
আহার নিদ্রা ঠিকমতো হলে সব সময়ে ফুটতে রাজি। মানুষ এই পুষ্পটিকে নিয়ে যত ঘাটাপিটে করেছে, যত মাথা ঘামিয়েছে, টিউলিপ ছাড়া অন্য কোনো জাতের পুষ্প নিয়ে অত করেছে কিনা সন্দেহ। মানুষ এই গোলাপকে কত রঙে, কত আকারে তার মর্জি মাফিক ফুটতে বাধ্য করেছে বলে শেষ করা যাবে না। মানুষের উপর একটুখানি নির্ভরশীল হয়ে উঠেছে, নইলে পুষ্প বিকশিত করে তুলতে তার কষ্ট হয়। সেজন্য গোলাপ ফুটে ঝরার সময় হলে আস্ত বোটাটি কেটে ফেলতে হয়। এক শাখায় অবিরাম পুষ্প ফুটিয়ে যখন তার ক্লান্তির ভাব আসে, আস্ত শাখাটি ছেঁটে দিতে হয়। নতুন যে ডাল মেলবে তার ভেতর অবশ্যই অবশ্যই নতুন কুড়ি থাকবে। গোলাপ যখন বর্ণে গন্ধে পুরো বিকশিত হয়ে ওঠে, তাকিয়ে দেখলে মনে হয় তার ভেতর থেকে ঈশ্বরীয় বিভূতি প্রকাশ পাচ্ছে। কম বেশি সব পুষ্পের মধ্যে ঈশ্বর বিরাজ করেন। কিভাবে বিরাজ করেন আমি বলতে পারবো না। বিশ্ব ব্রহ্মাণ্ডের কোথাও কোনোখানে যদি ঈশ্বর নাও থাকেন, শুধু পুষ্পাঞ্জলি নিবেদন করার জন্য আমাকে একটা ঈশ্বর মনে মনে বানিয়ে নিতে হবে। গোলাপকে নিয়ে একটু গলে পড়ে গেলাম। এই সুষমা সম্পন্ন পুষ্পটি দেবতাদের সেবায় লাগে না। দেবতাদের দুর্ভাগ্য না পুরোতের ঈর্ষা আমি কেমন করে বলবো। পুজোয় কেন পুষ্পের প্রয়োজন হয়, এখন মনে হচ্ছে তার মাহাত্ম্য অল্প অল্প বুঝতে পারছি। গাছের সঙ্গে ফলের সংযোগের সূত্রটির যে মিলন বিন্দু, সেটাই তো পুষ্প। পুষ্পের মধ্যে গাছ এবং ফল দুই বর্তমান রয়েছে। যেমন গোধূলির মধ্যে দিন এবং রাত যুগপৎ অবস্থান করে, তেমনি ফুলের মধ্যে বর্তমান এবং ভবিষ্যৎ এ ওর হাত ধরে সুখনিদ্রায় শয়ানে রয়েছে। অনেক ভেবে দেখেছি, পুজোর চাইতে ফুলের কোনো উৎকৃষ্ট ব্যবহারের কথা আমি চিন্তাও করতে পারি না। যে দেবতাকে ধরতে পারিনি, ছুঁতে পারিনি, তার উদ্দেশ্যে যদি পুষ্পাঞ্জলি নিবেদন করি, তিনি হয়তো মুখ তুলে চাইবেন। থাকুক এসব কথা। এরই মধ্যে সুশীল একটা কাণ্ড করে বসল। নীলক্ষেতে চিড়িয়ার দোকানে গিয়ে একটা ঝুটি শালিক কিনে খাঁচায় ভরে ঘরে নিয়ে এলো। শালিকটি যাতে ভালোভাবে হাঁটাচলা করতে পারে, সেজন্য 1000 টাকা খরচ করে বড় খাঁচা কিনলাম। এই শালিকটিকে লাল, নীল, হলুদ এসব রঙের এক একটি এক একদিন পানিতে গুলে গুলে স্নান করিয়ে তার বেবাক পালকের রং পাল্টে দিতাম। লোকে যখন পাখিটির নাম জানতে চাইতো, এক এক সময় এক এক নাম বলতাম। কখনো বলতাম পাখিটা কামস্কাটকা থেকে আনা হয়েছে, কখনো কিলিমাঞ্জারো কিংবা উরুগুয়ে এ সকল দেশের নাম বলতাম। লোকে অবাক হয়ে পাখিটির দিকে তাকাতো। শালিকের সঙ্গে আমার শৈশবকালীন প্রণয়ের একটা দগদগে ক্ষত মনের ভিতরে লুকিয়ে আছে। পাখিটি উপস্থিত মুহূর্তে ভিনদেশি পরিচয় নিয়ে খাঁচায় ঘোরাফেরা করুক অথবা ছাতু খেতে থাকুক, আমাকে বৃক্ষ সম্বন্ধীয় উপলব্ধির বিষয়টি তার আগে প্রকাশ করতে হবে। অনেকদিন পূর্ব থেকেই আমার মনে একটা ধারণা জন্মেছে, আল্লাহ তাআলা তার গোপন বতেনি শক্তির একটা অংশ বৃক্ষ জীবনের মধ্য দিয়ে ক্রিয়াশীল করেছেন। এ কারণেই একদিন মানুষকে বৃক্ষের কাছে আশ্রয় গ্রহণ করতে হবে। মানুষ যদি বৃক্ষের শরণাগত না হয়, তার জীবনী শক্তি জীবনের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে। ভেবে দেখুন আল্লাহ কি পরিমাণ বুদ্ধিমান। বৃক্ষের ভিতরে যে সরল জীবন প্রবাহ স্পন্দিত হয়, তার সঙ্গে মানুষের হৃদস্পন্দনের অবশ্যই একটা মিল আছে। প্রকৃতিগতভাবে উভয়ে একই বস্তু, কিন্তু তারতম্য হচ্ছে শক্তি এবং গতিশীলতার। গ্রিক পণ্ডিত অ্যারিস্টটল তো মানুষকে চলমান উদ্ভিদ বলে অভিহিত করেছিলেন। একজন পুরুষ একজন নারীর সঙ্গে যেভাবে সম্পর্ক নির্ণয় করে, সেভাবে একজন মানুষ একটি বৃক্ষের সঙ্গে সম্পর্ক সৃষ্টি করতে পারে। কিন্তু কোন মানুষ? যিনি মনে প্রাণে বিশ্বাস করতে পারেন বৃক্ষেরও একটি জীবন্ত সত্তা রয়েছে, অন্য যে কোনো প্রাণীর মতন। আমার একটি অভিজ্ঞতার কথা বলবো। আগে আমি যে বাড়িটার নিচতলায় থাকতাম, তার সামনে আঙিনা মতো কিছু খালি জায়গা ছিল। বাড়িওয়ালা তাতে একটা পেয়ারা এবং একটু লেবুর চারা লাগিয়েছিলেন। লোহার গেটের উপর একটি মাধবীলতার ঝাড় মনের সুখে বাড়ছিল। আমি যখন সে বাড়িতে থাকতে এলাম, ভাবলাম একটা কি দুটো গাছ লাগিয়ে আমিও যে এ বাড়িতে বাস করছি তার একটা চিহ্ন রেখে যাব। আমি যেখানেই যাই সেখানেই একটা কি দুটো গাছ সচরাচর লাগিয়ে থাকি। পেছনে কোনো মহৎ উদ্দেশ্য কাজ করতো না।
মানুষের স্মৃতিতে বেঁচে থাকার নিরীহ কামনাই আমাকে গাছ লাগাতে বারবার প্রণোদিত করত। মিরপুরের রূপনগরে একসময় আমি একটা ফ্ল্যাট কিনেছিলাম। ব্যালকনিতে একটি ড্রাম কেটে মাটি ভর্তি করে একটি কমলার চারা লাগিয়ে বাড়ির ছেলের মতো আদর দিয়ে যত্ন দিয়ে সেই শিশু চারাটিকে বড় করে তুলেছিলাম। কমলা গাছটি ছাদ ছুঁই ছুঁই করছিল। ড্রাম থেকে উঠিয়ে নিয়ে পেছনে পাম্প হাউজের কাছে গভীর গর্ত করে চারাটিকে পুনরোপণ করেছিলাম। গাছটি টিকে গিয়েছিল। আমি যখন সুলতানের কাছে ফ্ল্যাটটি বেচি, সুলতান কথা দিয়েছিল যে গাছটির সেবা যত্ন করবে। গাছের যত্ন করবে বলে সুলতানের কাছে অন্তত 50,000 টাকা কম দাম নিয়েছিলাম। আমি সব সময় গাছটির খবর নিতাম। একদিন শুনলাম গাছটিকে কেটে ফেলা হয়েছে। এখন সুলতান যদি আমার সামনে এসে দাঁড়ায়, আমার মনে হয় না তার সঙ্গে আমি প্রসন্নভাবে কথাবার্তা বলতে পারবো। সেই 3তলা বাড়ির কথায় আসি। আজিজুল হক সাহেবের বাড়ির সামনে একটা নার্সারি আছে। একদিন হক সাহেবের সঙ্গে আলাপ করে জানতে চাই তাদের ওখানে কি কি চারা আছে। মালিটি জানালো সম্প্রতি তাদের দোকানে আপেল এবং আঙুরের চারা এসেছে। আমি জানতে চাইলাম, আমাদের দেশে কি আপেল হয়? মালি একগাল হেসে বলল, হ্যাঁ স্যার, আজকাল বাংলাদেশে বেশ আপেল হচ্ছে। গুলশানের তামান্না বেগম ধানমন্ডির সাব্বির সাহেবের বাড়িতে আপেল ধরেছে, এক একটা ইয়া বড় বড়। সে হাত জোড় করে সাইজটা দেখালো। আমি যদি জানতে চাইতাম আরও অনেক সফল আপেল চাষির নাম হয়তো বলে যেত। 120 টাকা দিয়ে একটি আপেল এবং 50 টাকায় একটা আঙুর চারা নিয়ে আমিও এলাম। আমিও বিশ্বাস করিনি আমাদের মাটিতে আপেল হবে, তবু মালির কথায় আপেল ধরার সম্ভাবনাটি উড়িয়ে দিতে পারলাম না। হয়তো মালি মিথ্যে বলছে, আমি চেষ্টা করে দেখি না কেন। পেয়ারা, লিচু, কামরাঙা, সবরিকলা, আনারস, গোলালু, শালগম, বাঁধাকপি, ফুলকপি এসব ফল এবং আনাজ আমাদের দেশে বিদেশিরাই বাইরে থেকে এনে ফলিয়েছে, সুতরাং আমিও পরখ করে দেখি না কেন। আঙুর চারাটির কথা আমি বলবো না। ওই পোড়ামুখ দ্রাক্ষার বেটি আমাকে মস্ত একটা দাগা দিয়েছে। আমার 2 বছরের মেহনত বরবাদ গেছে। ফল ফলানোর কথা দূরে থাক, একটা ফুলের ইশারাও তার শাখা পল্লবে কখনো জাগেনি। অথচ তার 1.5 বছর পর কাশিমপুরের খামার থেকে এনে যে চারাটি বেবিকে দিয়েছিলাম, 6 মাস যেতে না যেতেই তাতে চুনচুনে মিষ্টি 2.5 কেজির মতো আঙুর ধরেছে। আপেল চারাটি এনে সে 3তলা বাড়ির আঙিনাতে লাগালাম। বিদেশি অতিথি এলে যেমন আমাদের বাঙালি বাড়ির আয়েব তাদের চোখে ধরা না পড়ার মতো বেশি বেশি আতিথ্য প্রদর্শন করি, আমি ধরে নিলাম এই আপেল শিশুটিও সেই পরিমাণ আদর যত্নের দাবিদার। অতিথি তরুটির মনে মনেও যাতে কোনো নালিশ না করতে পারে, তাই পুরো সেবা যত্নের ভার নিজের হাতে তুলে নিলাম। নিজের হাতে গোড়ায় দুবেলা পানি দিই। মাসে একবার গোড়ার মাটি তুলে গোবরের সঙ্গে ফসফেট, ইউরিয়া মিশিয়ে তরু শিশুটিকে বিশেষ পুষ্টিকর খাবার প্রস্তুত করে খেতে দিই। সকালে উঠে ডালপালা পত্রপল্লবের উপর হাত বুলিয়ে আদর করি। বাইরে যাওয়ার সময় আরেকবার। এমনিভাবে আদর জানাতে জানাতে একসময় অনুভব করি এই তরু শিশুটির প্রতি আমার এক বিশেষ মায়া জন্মে গেছে। তাড়াহুড়োর কারণে কখনো যদি গাছটির শিওরে হাত না বুলিয়ে বাইরে যায়, আমার মনটা আপনা থেকেই আইটাই করতে থাকে। আপেল শিশুর পত্রপল্লব আকর্ষণ করে আদর না জানালে রাতে আমার ঘুম আসতে চায় না। আপেল গাছটি দিনে দিনে কেমন জানি বাড়ছে। আপেল গাছটি দিনে দিনে যেমন বাড়ছে, তেমনি আমার চেতনায়ও একটু করে সে অল্প অল্প স্থান দখল করে নিচ্ছে। একদিনের জন্য কোথাও যেতে হলে আমার মনটা ধক করে ওঠে। আমি যদি চলে যাই, বৃক্ষ শিশুটি একেবারে একা থাকবে। একজন মানুষের প্রতি যেমন ভালোবাসা জন্মায়, এই গাছটার প্রতিও আমার সেরকম স্থায়ী অনুরাগ জন্ম নিল। অথচ ও কথা কাউকে বলার উপায় নেই। লোকে শুনলে হাসবে, তা হাসুক, কিন্তু আমার অনুভূতিটা তো মিথ্যা নয়। আমার মনে কি করে জানি নে একটা ধারণা গজালো, বন্ধু বন্ধুকে যেমন চিনতে পারে, গাছটিও তেমনই আমাকে চেনে। আমি জানি এই আপেল তরুটির সঙ্গে কোনো অদৃশ্য বন্ধনে আমি আটকা পড়ে গেছি। গাছটিরও কি আমার প্রতি তেমন অনুভূতি জাগে? এক সন্ধ্যাবেলায় একজন নিকটাত্মীয়ের মৃত্যু সংবাদ শুনলাম। এ মানুষটির সঙ্গে আমার শিশুবেলার অনেক সুখ দুঃখের স্মৃতি জড়িয়েছিল। মনটা খারাপ ছিল, ঘুম আসছিল না। বিছানা থেকে উঠে গাছটির কাছাকাছি
একটা মোড়া নিয়ে বসে মনে মনে আত্মীয়টির স্মৃতি নাড়াচাড়া করছিলাম। এ সময়ে একটা অভাবিত কাণ্ড ঘটে। আপেল চারাটি সারা শরীর আন্দোলিত করে শাখা পল্লব দুলিয়ে হঠাৎ আমার শরীর স্পর্শ করলো, আমার খালি গা। মনে হলো আপেল শিশু আমার বেদনার সমবেদনা প্রকাশ করছে। সচেতনভাবে চিন্তা করে দেখলাম তা কেমন করে হয়। বাতাসের ঝাপটাই হঠাৎ তরু শিশুটি একপাশে হেলছে। আমার পরখ করে দেখার একটা ইচ্ছে জাগলো। উত্তর দিকটিতে বসেছিলাম, দিক পরিবর্তন করে দক্ষিণে এসে বসলাম। আবার দেখি আপেল শিশুর মাথাটি ধীরে ধীরে অল্প অল্প হেলতে হেলতে নত হয়ে আমার বুক স্পর্শ করলো। পূব দিকে পশ্চিম দিকে গিয়ে বসলাম। প্রতিবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। এবার আর একটু দূরে সরে গিয়ে একটি হাত একটুখানি সামনের দিকে বাড়িয়ে দিলাম। সত্যি সত্যি তরুর একটি শাখা ধীরে ধীরে এগিয়ে এসে আলতোভাবে আমার হাত ছুঁয়ে গেল। সেই রাতের পর আমার ঘুমের সময়সূচি পরিবর্তন করতে হলো। আধরাত হলে আমি জেগে উঠি এবং বুকের ভিতর থেকে একটা বোবা টান অনুভব করতে থাকি। আমাকে আপেল গাছটির সামনে এসে দাঁড়াতে হয়। অনেকক্ষণ এক নাগাড়িয়ে দাঁড়িয়ে থাকা লাগে। তরু শিশুটির এগিয়ে আসতে সময় লাগে। লিখিত ইতিহাসের তলায় যে অবচেতন প্রবাহ ধীরে ধীরে কাজ করে যায়, তরুর চলাও সেরকম। কোনো রকমের তাড়াহুড়ো নেই, জেগে আছে অথচ চাঞ্চল্য নেই। মানুষ তরুর কাছে এই মৌন জাগরণের স্বভাব আয় করে, তবেই তপস্যা করতে শেখে। একজন হাতুড়ে মৃত্তিকা বিজ্ঞানী আমার কাছে একদিন এসে ঘটা করে বলল, আমি যদি আপেল গাছের গোড়ার মাটিটা আঁশ বদলে দিতে পারি তাহলে আপেল ধরবে এবং মিষ্টি হবে। সে আমাকে গাছের গোড়া খুঁড়ে তাজা চুন দেওয়ার পরামর্শ দিল। আমি এই হাতুড়ের কথা শুনে গোড়ার মাটি উঠিয়ে গর্ত করে 1 কেজি চুন মিশিয়ে দিলাম। এই কর্মটি করার পর আমাকে কলকাতা যেতে হলো। 1 সপ্তাহ সেখানে থাকতে হলো। আরও 3 দিন থাকার কথা ছিল। এক রাতে স্বপ্ন দেখলাম আমার আপেল শিশুটির প্রতিটি পাতা থেকে টপ টপ করে পানি পড়ছে। গাছটির চেহারা মলিন এবং বিবর্ণ। আমার মনটা ধক করে উঠল। ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে আমি বুঝে নিলাম আমার আপেল শিশুটির কোনো বিপদ ঘটেছে, নইলে পাতা থেকে এমন করে অশ্রুবিন্দুর মতো পানি ঝরবে কেন? আমার বুকটা গুড়গুড় করতে থাকলো। তাহলে কি আমি গোড়ায় তাজা চুন দিয়ে শিশুটিকে খুন করেছি? মনটা ভীষণ আওলা হয়ে উঠল। কলকাতার বন্ধুরা বলল, আরও কয়েকটা দিন থেকে যাও। আমি বললাম সম্ভব নয়। হত্যে দিয়ে পড়ে থেকে বাংলাদেশ বিমানের লোকদের ধরে পড়ে ফেরার তারিখ 2 দিন এগিয়ে এনে চলে এলাম। বাড়িতে এসে দেখি আমার আপেল শিশুর পাতাগুলো একেবারে হলদে হয়ে গেছে। দেখে আমার মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। চুন বিষক্রিয়া করে যাচ্ছে শেকড়ে শেকড়ে। আহা, বাচ্চাটির কি কষ্ট হচ্ছে। কি করে শিশুটিকে বাঁচিয়ে তোলা যায় সে চিন্তায় অধীর হয়ে উঠলাম। আমার এক বন্ধু জয়দেবপুর কৃষি খামারে গাছপালা নিয়ে গবেষণা করে। তার কাছে ছুটে গিয়ে সব কিছু বললাম। সে বলল, তুমি একটা আস্ত শুয়োর, নইলে কেউ কি গাছের গোড়ায় তাজা চুন দেয়? আমি বললাম, দোস্ত তুমি শুয়োর গাধা যা ইচ্ছে বলো, কিন্তু আমার আপেল চারাটি বাঁচানোর কোনো উপায় বাতলে দাও। সে অত্যন্ত নিস্পৃহ ভঙ্গিতে মরণাপন্ন রোগীর শিয়রে বসে ডাক্তার যেমন করে কথা বলে তেমনিভাবে বলল, চারাটি শিকড় শুদ্ধ তুলে নিয়ে অন্য জায়গায় লাগিয়ে দেখো, বাঁচলে বাঁচতেও পারে, কিন্তু শেকড়গুলো ভালো করে ধুয়ে ফেলবে, চুনের কোনো স্পর্শ যাতে না থাকে। আপেল শিশুটিকে অন্য জায়গায় রোপণ করলাম। বেঁচে উঠল। কিছুদিন না যেতেই গাছপালা ঝাঁকড়া হয়ে উঠল। কিন্তু বেদনার সঙ্গে লক্ষ্য করলাম আমি কাছে দাঁড়ালে তার ডালপালা আমার শরীর স্পর্শ করতে ছুটে আসে না। আমার উপর তার ক্ষোভ, অভিমান এবং অবিশ্বাস গাঢ় মূল রয়েছে। আমি একবার তাকে খুন করার চেষ্টা করেছি। সে কেন আমাকে প্রীতি নিবেদন করবে? তার অবিশ্বাস এবং সন্দেহ দূর করতে আমার 4 মাস সময় লেগেছে। গাছ কিছুই ভোলে না, সব কিছুই মনে রাখে। 1980 সালের আগস্ট মাসের শেষ দিকে হবে। টিপু সুলতান রোডে দৈনিক গণকণ্ঠ পত্রিকার অফিসে গিয়ে নিশ্চিত হলাম পত্রিকাটি মরতে যাচ্ছে। আমার বুক ফেটে কান্না আসছিল। এত চেষ্টা চরিত্র, এত পরিশ্রম সব বৃথা যাচ্ছে। দেশি বিদেশি কত মানুষের দুয়ারে টাকার জন্য ধারণা দিলাম। যা হওয়ার কথা ছিল তাই হতে যাচ্ছে।
আগামীকাল থেকে মেহনতি জনগণের মুখপত্রটি মুখ বুজে আত্মহত্যা করবে। বানের জল সরে গেলে যেমন পড়ে থাকে থিকথিকে কাদা, বিপ্লব করার প্রাথমিক জোশ কেটে যাওয়ার পর অবিশ্বাস, সংশয়, কাদা ছোড়াছুড়ি এগুলো উপরে উঠে আসতে শুরু করেছে। অতীত শোভাযাত্রা, স্লোগান এসবের কথা যখন ভাবি, মনে হতে থাকে নায়াগ্রা জলপ্রপাতের গর্জন আস্তে আস্তে ফিকে হয়ে মিলিয়ে যাচ্ছে। কোথায় বিপ্লব? আকাশের পূর্বে জেগে ওঠা রঙিন রামধনু, বিলীয়মান আভার মতো সব কিছু কোথায় হারিয়ে যাচ্ছে। এই এতগুলো বছর আমি কোন মরীচিকার পেছনে ছুটলাম? এখন অনুভব করছি আমি ভীষণ ক্লান্ত এবং ভীষণ একাকী। আমার সামনে, পেছনে, ডাইনে বাঁয়ে কেউ কোথাও নেই। আমার চিৎকার করে অভিসম্পাদ দেওয়ার ইচ্ছে হচ্ছিল, কিন্তু আমার যৌবন এবং আমার সময় ছাড়া অভিসম্পাদ দেওয়ার মতো মনে মনেও কাউকে খুঁজে বের করতে পারছিলাম না। গণকণ্ঠ অফিস থেকে বেরিয়ে একরকম ঘোরের মধ্যে হেঁটে নবপুর রোডে চলে এলাম। বিপ্লবের সম্ভাবনা যখন অতলে তলিয়ে গেল, আমার স্বাদ, আহ্লাদ, স্বপ্ন, বাসনা সব কিছু তার সঙ্গে ছারখার হয়ে গেল। আমি অস্তিত্বের সব কিছু আগামী বিপ্লবের উদ্দেশ্যে নিবেদন করেছিলাম। আজকে অনুভব করছি আমি গায়ে গতরে তরুণ হলেও আমার ভেতরে বুড়ো মানুষের ইচ্ছে শক্তিও নেই। আমি হাঁটছি, কিন্তু কোনো গন্তব্য নেই সামনে। অনেক সময়ই এমন হয়, মন নিজের ভেতর পাখা গুটিয়ে বসে থাকে, অঙ্গ প্রত্যঙ্গগুলো যান্ত্রিকভাবে নিজ নিজ কাজ করে যাচ্ছে। নবপুর রোড থেকে হেঁটে গুলিস্তান চলে এলাম। ওখান থেকে বাসে চাপলাম। বাস শাহবাগ থামলে নেমে পড়লাম। সে সময় আমি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ছাত্রাবাসে থাকতাম। তখন জিয়া হল, মুজিব হল এগুলো জন্মায়নি। শাহবাগের পাশ থেকে আন্তর্জাতিক ছাত্রাবাসের গোড়া পর্যন্ত সমস্ত জায়গাটা একদম ফাঁকা ছিল। শাহবাগ থেকে জাদুঘরের পাশ ঘেঁষে বিশ্ববিদ্যালয়ের দিকে যাওয়ার একটা চিকন রাস্তা ছিল। তখন গোটা কাটাবন এলাকা জুড়ে সার সার বস্তি ছড়িয়ে ছিটিয়ে ছিল। কাটাবনের মসজিদটারও তখন জন্ম হয়নি। বাঁশের বেড়া এবং ঢেউটিনের একটি নামাজ ঘর ছিল। এই নামাজ ঘরের পাশ দিয়ে আরেকটি চিকন আলপথ মোহসেন হলের কোনায় গিয়ে ঠেকেছিল। আমি শাহবাগের রাস্তায় ধরে পশ্চিমমুখ হয়ে হেঁটে আসছিলাম। মনে মনে কাটাবন নামাজ ঘরটির সামনের পথ দিয়ে আন্তর্জাতিক ছাত্রাবাসে উঠব সিদ্ধান্ত নিয়েছিলাম। হঠাৎ পথের উপর থেতলানো একটি বেগুন চারা দেখতে পেলাম। দেখে আমার বড় মায়া হলো। আহা, বেচারি বেগুনের শিশু চারাটি জুতোর তলায় থেতলে গিয়ে কি কষ্টই না জানি পেয়েছে। নিজের অজান্তে মাটিতে উপুর হয়ে চারাটি তুলে নিলাম। কেন এই কাজ করে বসলাম বলতে পারবো না। হয়তো প্রাণবান জিনিসের অনুচ্চার আবেদন আমার ভেতরের কানে শুনতে পেয়েছিলাম। চারাটি হাতে নিয়ে পায়ে পায়ে আমি হোস্টেলে চলে গিয়েছিলাম। আমার পাতানো বোন শাহানা আমাকে জিজ্ঞেস করলো, আপনার হাতে ওটি কি? আমি বললাম, বেগুনের চারা। মানুষের পায়ের তলায় পড়ে থেতলে গিয়েছে। শাহানা বলল, আপনি থেতলানো বেগুনের চারা দিয়ে কি করবেন? আমি বললাম, এটা দেয়ালের বাইরে কার্নিশের নিচে যে মাটিটুকু আছে সেখানে লাগিয়ে দেব। তুমি এক বদনা পানি দাও। শাহানা পানি নিয়ে এলো। আমি দেয়ালের ওধারে গিয়ে চারাটা একটুখানি গর্ত করে পুঁতে দিলাম। আহা, হতভাগী শাহানা, আজকের দিনে তোমার চোখে তাকানোর ক্ষমতাও আমার নেই। আমার সঙ্গে যদি তোমার পরিচয় না হতো, হাবিবের সঙ্গে তোমার বিয়ে হতো না। হাবিব রোকেয়া হলের পাশে সাইকেল থেকে পড়েই মারা গেল। শাহানা বোনটি আমার, তোমার মন্দ ভাগ্যের জন্য আমার নিজেকে কেন দায়ী মনে হয়? আমি কি কখনো তোমার অকল্যাণ কামনা করেছি? তার পরের দিন ভোরবেলা মর্নিং ওয়াক সেরে আসার পথে কৌতূহলবশত দেয়ালের বাইরে চারাটি কেমন আছে ওকে মেরে দেখলাম। অবাক কাণ্ড, দেখি চারাটি পায়ের উপর দাঁড়িয়ে গেছে। আমার মনে হলো চারাটি লাজুক হাসি হেসে আমাকে ধন্যবাদ জানাচ্ছে। এই থেতলানো চারাকে একটা রাতের মধ্যে এমনভাবে উঠে দাঁড়াতে দেখে আমার ভেতরে একটা তোলপাড় হয়ে গেল। এই থেতলানো বেগুনের চারা যদি উঠে দাঁড়াতে পারে, আমারও তো হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমার সম্ভাবনার সব পথ এখনো বন্ধ হয়নি, আছে এখনো আমার আশা আছে। আমি আবার নতুন উদ্যমে জীবন শুরু করতে পারি। গণকণ্ঠ অফিস থেকে আসা অবধি আমার মনে একটা বেদনার অঙ্কুশ বর্ষার মতো ঝুলছিল। বিগত রাতে আমার একটুও ঘুম হয়নি। কেবলই পায়চারি করেছি আর ভেবেছি কোথা দিয়ে কি ঘটে গেল।
যেদিকেই তাকায় অন্ধকার দেখি। চারাটিকে এভাবে বেঁচে উঠতে দেখে আমার মনের পেশি সকল মনের ভেতর শিশুর হাত পা ছোড়ার মতো করে ঢেউ তুলতে লাগলো। এখনও আমি একেবারে আনকোড়া তরুণ, যদি লেগে পড়ি কত কিছুই তো করতে পারি। এই ছিল উপন্যাসটির প্রথম পর্ব। উপন্যাস এবং আমার পাঠটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের ফেসবুক ওয়ালে শেয়ার করতে পারেন। হয়তোবা এই শেয়ারটি আপনার বন্ধু তালিকার কাউকে সাহিত্যানুরাগী করে গড়ে তুলতে পারে। ধন্যবাদ।